পশ্চিমবঙ্গে, পশ্চিম বাংলায় আমরা বাংলা ভাষা গেল একটা রব তুলি যে সব ছেলে মেয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তে যাচ্ছে, হিন্দির মানে একটা প্রাধান্য দেখা যাচ্ছে, সেখানে বাংলা ভাষার চর্চা বোধহয় সেভাবে কম হচ্ছে। আমি বাংলাদেশের কিছু মানুষের সঙ্গেও কথা বলেছি, দেখেছি সাধারণ মানুষ তারা কথা বলতে গেলেও ইংলিশটা একটু বেশি বলছেন। আমি আজকাল এরকম দেখি, মানে তারা কথাবার্তা আলাপচারিতা চলছে, সেখানেও ইংলিশ তাদের বলার একটা প্রাবল্য দেখা যাচ্ছে। বাংলাদেশেও কি এই ধরনের মানে অবস্থা এখন, ইংলিশ মিডিয়ামের দিকে ঝোঁক বাড়ছে নাকি বাংলা ভাষা নিয়ে সেইভাবে কাজ হচ্ছে? মানে সুভাষিতা যে কাজের কথা বলছিলেন আমি সেই কথা বলছি না, প্রাথমিক স্তরে পড়াশোনা এই সমস্ত বিষয়। ঠিকই বাংলাদেশেও এখন এই ট্রেন্ডটা আছে। হ্যাঁ, যেটা ওই যে কথায় কথা আমরা হাসতে হাসতে বলি না যে মা বলে আমার ছেলে না বাংলা ঠিক মতো বলতে পারে না, এই যে গর্বটা আমরা করি এটা আমাদের এখানেও। তো এটা হচ্ছে বাস্তবতা। এখন কেন এই বাস্তবতার দিকে যাচ্ছে এটা নিয়ে আমরা অনেক রকম বিশ্লেষণ করতে পারি। কেননা কোনো ভাষা শুধু আবেগের পরে তো টেকবে না যদি সেটা আমার রুটি রুজি, আমার এক্সিস্টেন্সের জন্য, আমার অস্তিত্বে যদি সহায়ক না হয়। তা আমাদের দেশে খুব ভালো বাংলা জানে, এই লোকটার কোনো সম্মান নেই, কিন্তু ইংরেজি জানলে সে খুব সম্মানিত মানুষ। সঙ্গত কারণেই মানুষ ইংরেজি জানতে যাবে, এবং ইংরেজি জানলেই তাকে আমরা স্মার্ট বলছি, তাকে যে কোনো কাজে তার প্রথম থাকছে, প্রায়োরিটি থাকছে। ফলে স্বাভাবিকভাবে ইংরেজির দিকে ঢুকে যাচ্ছে। আর অধিকাংশ মানুষই মনে করে যে এই বাংলাদের এইসব পেশে আসলে ভবিষ্যৎ নেই, তাকে বাইরে চলে যেতে হবে, তাহলে তাকে ইংরেজির দিকে যাচ্ছে। ইংরেজির আগ্রাসন আমরা কেউ ঠেকাতে পারিনি। হ্যাঁ, তো এটা বাস্তবতা। তো এটার থেকে উঠতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই ভাষায় জানলে এই ভাষার একটা মর্যাদা থাকতে হবে, এবং বিশেষ করে তার রুটি রুজির নিশ্চয়তা থাকতে হবে। দেখুন, ভাষা তো মানুষের ভাষা তো প্রথম কবিতা লেখার জন্য তৈরি হয়নি। মানুষের ভাষা প্রথম তৈরি হয়েছিল তার এক্সিস্টেন্সকে রক্ষা করার জন্য। এটা একটা হাতিয়ার। যখন সে আদিমকালে যখন সে পশু দ্বারা আক্রান্ত হয়েছে তখন তার মানুষকে ডাকা দরকার হয়েছিল। প্রকৃতির বিপর্যয় থেকে বাঁচার জন্য তাকে মানুষ ডাকা দরকার হয়েছিল। তার মানে এটা একটা হাতিয়ার, বেঁচে থাকার হাতিয়ার। বাংলা এই ভাষা যদি বেঁচে থাকার হাতিয়ার না হয়, শুধুই আলংকারিক হয় কবিতা লেখার জন্য, তাহলে সে কখনো টেকবে না। তো এটা হচ্ছে আমি মনে করি এটা। ফলে রাষ্ট্রকে এই ভাষা জানার কারণে তার যে সম্মান পাওয়া দরকার এবং তার ব্যাপক কর্মক্ষেত্র থাকতে হবে, তাহলে এখানে আসতে পারবে। এবং আর সমাজ থেকে এই তথাকথিত ভ্যালুজ, যেটা আমরা যাকে কলোনিয়াল মাইন্ড বলছি, এটাকে সরাই দিতে হবে। আমাদের মনের গহীনে কিন্তু এখনো আমরা ঔপনিবেশিক মন রয়ে গেছে, যে ইংরেজি জানে সেই গুরুত্বপূর্ণ। কিন্তু ইংরেজি জানতে হবে। একটা মানুষ একাধিক ভাষা না জানলে সে তো অর্ধেক মানুষ। ইংরেজি তাকে জানতে হবে, কিন্তু ইংরেজি জানলেই সে গুরুত্ববান মানুষ, এটা যদি হয় তাহলে বাংলা সে আর শিখবে না। হ্যাঁ, তাকে ইংরেজির দিকেই চলে যাবে। এখন আমাদের রাষ্ট্রের উচিত হবে যে শুধু একটা বিশেষ দিনে 21শে ফেব্রুয়ারি আসলেই বাংলার প্রতি প্রেম না দেখিয়ে বাংলা ভাষাই তার অস্তিত্ব, তার রুটি রুজি। এবং হায়ার এডুকেশনের ক্ষেত্রে, উচ্চতর লেখাপড়ার ক্ষেত্রে আমাদের কোনো বই নেই বাংলায়। আপনি এখনো পর্যন্ত উকালতি যদি পড়তে যান, ডাক্তারি পড়তে গেলে আপনি দেখবেন যে ভালো বইই পাচ্ছেন না। এখনো পর্যন্ত আমাদের হাইকোর্ট গুলোতে ইংরেজিতে প্লিড হচ্ছে। ফলে বাংলাটা তো আমি নিয়ে যেতে পারিনি সব জায়গায়, এবং আগ্রহও নেই আমাদের। হ্যাঁ না, তো এখন এগুলো রাষ্ট্রের ব্যাপার, রাষ্ট্র এগুলোকে কিভাবে নেবে। আবার আমাদের সমাজের অভ্যন্তর থেকে, প্রান্ত থেকেও একটা চাপ আসা দরকার আছে কেন্দ্রকে, যে এটা করতে হবে। এটা পলিটিক্যাল পার্টিদের দায়িত্ব। পলিটিক্যাল পার্টিরা এই ক্ষেত্রে উদাসীন। সে সব জায়গায় যখন সে পাওয়ারে যাচ্ছে সে আসলে ধান্দার মধ্যে থাকছে। রাষ্ট্র, সমাজ, তার উন্নয়ন, মানুষের জীবন, তার ভাগ্যের পরিবর্তন, এগুলো নেই। আমাদের রাজনীতিবিদদের ওই অর্থে কোনো স্বপ্নবাজ রাজনীতিবিদই নেই। বরং আমরা বহু বছর পরে এই প্রথম একটা গভর্নমেন্ট পেয়েছি, যাকে ইন্টারিম গভর্নমেন্ট বলছে। আমাদের মাথায় যিনি আছেন তিনি কিন্তু একজন স্বপ্নবাজ। তিনি আমাদের স্বপ্ন দেখাচ্ছেন। হ্যাঁ, কতটুকু পারবেন, কতটুকু আমরা তার কাছ থেকে নিতে পারবো সেটা হয়তো সময় বলে দেবে, কিন্তু তিনি আমাদের স্বপ্ন দেখাচ্ছেন। এই স্বপ্নবাজ সরকার তো আমাদের ওইভাবে আসেনি কখনো। দেখা যাক আমাদের কোন দিকে যায়। তবে বাংলা একটা খারাপ অবস্থার মধ্যেই আছে, কিন্তু এটা অস্বীকারের কিছু নেই। এটা করে আমাদের গোপনীয়তা বের হয়ে গেল, আমাদের ভাবমূর্তি নষ্ট হলো, ব্যাপারটা তা না। দেখছি বাস্তবতা। সুদীপ্তদা, আমি মেজর সাহেব যেটা বললেন সেটাকে একটু এগিয়ে নিয়ে গিয়ে বলি আর কি, গোড়ার থেকে বলি। বাংলা ভাষাকে যে নিয়ে যেহেতু অনুষ্ঠান, দেখো সফিয়া, ভাষার 3 ধরনের রূপ আছে। একটা একদম প্রাইমারি আদিম রূপ হচ্ছে একদম মানুষের বেঁচে থাকার জন্য যে কমিউনিকেশন,
বাচ্চা যেভাবে মায়ের থেকে খাবার চায়, পরস্পরের ভাষা না জেনে যেভাবে দুজন মানুষ কমিউনিকেট করে, যাদের খিদে পেয়েছে, যারা অন্য কোনোভাবে কোনো খুব ইন্টিমেট কোনো কমিউনিকেশন করতে চায়, পরস্পরের ভাষা না জেনেও কিছু কিছু শব্দের দ্বারা মানুষ কমিউনিকেট করে। এরপরে দ্বিতীয় রূপটা হচ্ছে যেটা রেজি সাহেব বলছিলেন, খুব গুরুত্বপূর্ণ, যে অফিস কাছারিতে যে কাজের ভাষা ব্যবহার হয়, রাষ্ট্র যে ভাষায় নাগরিকের সঙ্গে কথা বলে, কমিউনিকেট করে, কিভাবে সরকার চলবে, কিভাবে একজন নাগরিক রাষ্ট্রের থেকে পরিষেবা পাবে, কি কি তার অধিকার, এই ধরনের কোর্ট কাছারির ভাষা খুব গুরুত্বপূর্ণ। আমাদের দেশে একই অবস্থা, ওই সীমান্তের ওপারে বাংলাদেশের যে কথা মিস্টার খান বলছিল, এখানে একই অবস্থা। হাইকোর্টে যখন মামলা করতে লোকে আসে, সে উকিলবাবুর চোখের দিকে তাকিয়ে থাকে, সে কি কথা হচ্ছে সে তো বুঝতে পারে না, উকিলবাবু যা বললেন সেটাই তাকে ধ্রুব সত্য বলে মেনে নিতে হয়। এই প্রথম স্তরটা নিয়ে কিছু করার নেই, প্রাইমারি কমিউনিকেশন মানুষ আপনার থেকে করে নেবে, কিন্তু অফিস কাছারির ভাষা, কাজের ভাষা, আদালতের ভাষা, সেই ভাষাতে কিন্তু যত বেশি মানুষ কথা বলবে, যত সেটা সরকারের ভাষা, রাষ্ট্রের ভাষা, ক্ষমতার ভাষা হবে, তত তার পোষণ এবং পুষ্টি হবে। চমৎকার উদাহরণ হচ্ছে আমাদের দেশে মোগল আমলে যেভাবে ফার্সি ভাষার হয়েছিল, বিকাশ হয়েছিল। আজকে আমরা যারা বিশিষ্ট বাঙালি বলে আজ থেকে 200 বছর আগে যাদের কথা মনে করতে পারি, তারা সবাই কিন্তু বাংলার থেকে চমৎকার ভালো ফার্সি জানতেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দ্বারকানাথ ঠাকুর, দুজন আমি নাম করলাম, আরো অনেকে নিশ্চয়ই ছিলেন, ফার্সি অনেক ভালো জানতেন, কিন্তু একই সঙ্গে বাংলাকেও তারা উপেক্ষা করেননি, সেই জন্য বাংলা একটা জায়গায় পৌঁছতে পেরেছিল। আর ভাষার তৃতীয় এবং সর্বোচ্চ স্তরটা হচ্ছে যেখানে ভাষার থেকেই ভাবনার সূত্রপাত হয়। এটা আজকে এই ভাষা নিয়ে আলোচনা হবে বলে বলছি, একটু লিবার্টি নিয়ে সাংবাদিক হিসেবে, যদিও কথা নয়। রোদের তো কোনো গন্ধ নেই, শিশির পড়ার কোনো শব্দ হয় না, তবু বাংলা কাব্যের অবিস্মরণীয় দুটো লাইন হচ্ছে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। বাংলা ভাষা যারা ভালোবাসে, এই লাইনগুলো মাথায় ঢুকলে তার কোনোদিন আর বেরিয়ে যাবে না। এখানে ভাষা থেকেই ভাবনার সূত্রপাত, এখানে ভাষাই সৃষ্টি। এটা হচ্ছে সর্বোচ্চ স্তর। এ স্তর তো সকলের অধিগম্য নয়, কিন্তু এর রস সবাই আস্বাদন করতে পারে। সরকারি স্তরে দ্বিতীয় স্তরের কথা যেটা বললাম, কাজের জায়গায় ভাষার ব্যবহার, অফিস আদালতে, সেখানে বাংলাদেশ যে জায়গায়, যেটা খান সাহেব বলছেন, মিস্টার খান বলছেন, আমাদের এখানে একই দুরবস্থা। সাহিত্য সংস্কৃতির ভাষা যেখানে সৃষ্টির ভাষা বাংলা, সেখানে কিন্তু অনেক দিন পর্যন্ত, অন্তত গত কয়েক দশক ধরে, আমাদের এই পশ্চিম বাংলা, ভারতের অঙ্গরাজ্য, বাংলাদেশের দিকে তাকিয়ে থাকে। আমাদের এখানে অনেক বিদগ্ধ মানুষই মনে করেন, আমাদের সুনীল গঙ্গোপাধ্যায়, সুনীল দা আমার প্রাক্তন সহকর্মী আমার কাজের জায়গায়, তিনি বাড়িয়ে বলতেন, যে বাংলা ভাষা পূর্ববঙ্গেই বেঁচে থাকবে, বাংলাদেশেই বেঁচে থাকবে, একটু বাড়িয়ে বলতেন সুনীল দা। কিন্তু অনেকেরই ভাবনা এটা সাহিত্য সৃষ্টি যে স্তরে বাংলাদেশে হয়, সে স্তরে পশ্চিমবাংলায় এখনো হয় না। নানা কারণ আছে। পশ্চিমবাংলায় তো বাংলা তো একটা বড় দেশের অঙ্গরাজ্যের ভাষা, ওখানে একটা স্বাধীন দেশের প্রধান ভাষা, সেই ভাষাকে কেন্দ্র করে দেশের জন্ম হয়েছে, যেটা আমাদের আলোচনার আজকে সূত্রপাতের জায়গা। সেই জায়গাটা যদি হারিয়ে যায়, তাহলে আমার পক্ষে, আমি বলবো আমার দিক থেকে, খুব বড় লস, খুব বড় ক্ষতি। কারণ সেটা বাংলাদেশি নেতৃত্ব দিচ্ছিল বাংলা ভাষীদের মধ্যে, আমি মনে করি। বাংলার ভাষীদের যে কটা ভুবন আছে, বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, অবশ্যই বাঙালি ডায়াসপোরা সারা পৃথিবীতে ছড়ানো, ভারত থেকে আসুন বা বাংলাদেশ থেকে, তাদের মধ্যে সব থেকে শক্তিশালী সাহিত্য সৃষ্টি বাংলাদেশেই হচ্ছিল বলে অনেকে মনে করেন। আমি খুব একটা বেশি সাহিত্যের যে বিরাট বোদ্ধা নই, কিন্তু অধিকাংশ যা মনে করেন সেই সুবাদে বলে সম্ভবত ঠিকই বলতেন। সেই জায়গাটা যদি হারিয়ে যায়, তাহলে সেটা বড় দুঃখের কারণ হবে। আরেকটা দুঃখের কারণ হবে তার সঙ্গে সংশ্লিষ্ট, বাংলাদেশের জন্মের সঙ্গে সে মধ্যে, সে ইতিহাসে মধ্যে সেটা লুকিয়ে আছে। রাষ্ট্র যদি এই ভাষাকে যথেষ্ট গুরুত্ব না দেয়,
সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু পড়ছি, খান সাহেব আমার থেকে অনেক ভালো জানেন, বলতে পারবেন, ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি উর্দু কাওয়ালি হচ্ছে। উর্দু কাওয়ালি চমৎকার জিনিস, উর্দু ভারতের একটা সরকারি ভাষা, চমৎকার সমৃদ্ধ ভাষা, আমারও দারুণ ভালো লাগে, শুনে বুঝতেও পারি, বলতেও কিছুটা পারি, লিখতে পারি না, পড়তে পারি না। উর্দু কাওয়ালি নাকি হচ্ছে, হোক চমৎকার, কিন্তু উর্দু যেন বাংলার ঘাড়ে না চেপে বসে। বাংলাদেশের জন্ম হয়েছিল কিন্তু উর্দুকে রাষ্ট্রের জাতীয় ভাষা হিসেবে মেনে নেব না, এই সংকল্প থেকে। এইটা আমার খুব খুব সংশয়ের জায়গা, সম্ভাব্য সংকট আমি দেখতে পাই। কারণ ধর্মের সঙ্গে ভাষার একটা গভীর যোগাযোগ আছে। বিশেষ করে ইসলাম কট্টর ভাবে ইসলামকে অনুসরণ করেন, মানে যেটাকে শুধু ধর্ম আচরণ নয়, ধর্ম ব্যক্তিগতভাবে ধর্ম পালন নয়, যেটাকে রাষ্ট্রের কর্তব্য বলে যারা সেইভাবে দেখেন, তাদের ক্ষেত্রে ভাষাটা কিন্তু একটা ফ্যাক্টর। তারা কিন্তু বাংলা ভাষাটাকে, আমার ধারণা, আমি যতদূর আগে দেখেছি, ততখানি শুদ্ধ ইসলাম সম্মত ভাষা বলে মনে করেন না। সেটা আমার কাছ থেকে খুব সংকটের জায়গা লাগে। আর ভাষার এটা আমি ছোট্ট একটা কথা বলে শেষ করি, আবার দ্বিতীয় স্তরে ফিরে এসে কাজের ক্ষেত্রে ভাষার ব্যবহার শুধু ইংরেজি নয় সাফিয়া, আমি বাংলাদেশে বহুবার গিয়েছি, শেষ গিয়েছি অবশ্য বেশ কয়েক বছর আগে, 4-5 বছর আগে হবে। শুধু নয়, শুধু ইংরেজি নয়, যেহেতু তারা হিন্দিতে কথা বলতে চান, ভারতের মানুষ দেখে আমাদেরকে হিন্দিতে কথা বলতে শুরু করে, হোটেলের যারা খাবার পরিবেশন করছেন তারা পর্যন্ত ভারতের মানুষ থেকে হিন্দিতে কথা বলতে চেষ্টা করে, হিন্দিটা যে জ্বালিয়ে নেওয়ার চেষ্টা করে, সেটা আমাকে খুব অবাক করেছে। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আমাদের সঙ্গে কেউ হিন্দিতে কথা বলে না, আমি এতে কথা বলবো না, আমি হয় বাংলায় কথা বলবো, ইংরেজিতে কথা বলবো, আমরা এখানে বলি হিন্দির আগ্রাসন পশ্চিমবঙ্গের একটা ঘটনা, সেটা কিন্তু আমি বাংলাদেশেও দেখেছি। এইটা আমি একটু মিস্টার খানের থেকে জানতে চাইবো, এই বিষয় দুটোতে ওনার মতামত কি, এই ধর্মের সঙ্গে ভাষার সম্পর্ক, ধর্মের সুবাদে ভাষার চেপে বসা এবং সৃষ্টির ভাষা সেই হিসেবে বাংলার ব্যবহার, সেইখানে কোথায় দাঁড়িয়ে আছে আজকের বাংলাদেশ? আপনি অবশ্য আগে বলেছেন যে একটা পরিবর্তনের মধ্যে, ট্রানজিয়েন্ট ফেজের মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে, সেটা আপনি বলেছেন। তা সত্ত্বেও যেহেতু আপনি একাডেমিশিয়ান একজন, আপনি অনেক বিষয় নিয়ে চর্চা করেন, আপনার থেকে এটা আমার জানার ইচ্ছা, মিস্টার খান প্লিজ। আচ্ছা দাদা, সুদীপ্ত দা, আপনি ঠিকই বলেছেন। আচ্ছা, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, প্লিজ বলুন। আমি প্রথম দিকটা বলি, বাংলা ভাষার কথা যেটা বলছিলেন। দেখুন দাদা, ওই যে লিটল ম্যাকের ক্ষেত্রে আমার যেটা মনে হয়, আমাদের থেকে আপনারা অনেক উন্নত লিটল ম্যাকের ক্ষেত্রে, হ্যাঁ, এবং পর্যাপ্ত লিটল ম্যাক আপনাদের বের হয় এবং তার মানে ভেরিয়েশন আছে পর্যাপ্ত। এটা আপনাদের একটা ঐতিহ্য, আমরা এখন ওই জায়গায় পৌঁছাতে পারিনি, এটা হলো এক। আর একটা জিনিস হচ্ছে, এক্ষেত্রে পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের আমি দেখেছি লিটল ম্যাকদেরকে এক ধরনের বিজ্ঞাপন দিয়ে হেল্প করে। আমাদের এখানে রাষ্ট্র কখনোই আমাদেরকে লিটল ম্যাককে হেল্প করে না, এখন বোধহয় খুব একটা করে না, করে কি শুনেছিস? আমি মনে হয় করে না খুব একটা, এখন আর করে না, একটা সময় করতে, এখন আর করে না। আমি দেখতাম যে বেশ দাম দিয়ে লোকে লিটল ম্যাকের মেলা টেলা গুলো একটা উদ্যোগের পিছনে, আয়োজনের পিছনে পয়সা দিয়ে কেনে, লোকে পয়সা দিয়ে কেনে, এটা ঘটনা। হ্যাঁ, পয়সা দিয়ে কেনে, এইটা হচ্ছে বিরাট ব্যাপার। মানে পয়সা দিয়ে যেমন কেনে, তারপরে রাষ্ট্রের একটা পৃষ্ঠপোষকতা ছিল, হ্যাঁ, তারা বিজ্ঞাপন দিত, রাষ্ট্র তাদের লিটল ম্যাক মেলা করে দেওয়ার জন্য একটা আয়োজন করে দিত, সেখানে হেল্প করতো। এইটা আমাদের হয় না, ঠিক আছে? আচ্ছা, আর 2 নম্বর হচ্ছে বাংলা ভাষার ক্ষেত্রে আপনাদের একটা প্রতিযোগিতা আছে, একটা সংগ্রাম আছে কিন্তু অপর ভাষার সাথে, হ্যাঁ। আমাদের কিন্তু, আমরা এখন তৃপ্ত, আমাদের কিন্তু সেই সংগ্রামটা এখন নেই। ফলে এর মধ্যে দেখবেন এখন একটা মেড়মেড়ে ভাব আসে, লড়াইটা নেই। সেই ক্ষেত্রে বরং আমাদের পার্বত্য চট্টগ্রাম থেকে যে কাগজটা বের হয় সাঙ্গু, সে কিন্তু অনেক বিপ্লবী, মানে অনেক জীবন্ত কাগজ, কেননা তাদের একটা সংগ্রাম রয়েছে। তা এটা আমাদের বাংলা ভাষার ক্ষেত্রে আমার মনে হয় যে এই ক্ষেত্রে একটা পিছিয়ে আছি আমরা এখনো। যদিও আপনাদের অনেকে সুনীলদা বলেন বাংলা বেঁচে থাকবেন, এটা আমার মনে হয় যেন উৎসাহ দিয়েছেন। হ্যাঁ, আমি কিন্তু এখানে খুব বড় সাহিত্য আমি দেখছি না, হ্যাঁ, আমি গোটা বাংলাই খুব বড় মানের সাহিত্য আমি দেখতে পাচ্ছি না, সেটা হয়তো ওভারঅল বাংলার ক্ষেত্রে একটা সংকট। আরেকটা জিনিস হয়েছে যে আমরা
বাংলা ভাষা যেমন আমাদের পজিটিভ দিক, ভাষা আন্দোলন যেমন আমাদের খুব পজিটিভ দিক, এটা কিন্তু একটা খুব নেগেটিভ দিকও। কেন? ধরেন আমি আমার জেনারেশনের কথা বলি। আমার জেনারেশনটা মনে করেছিলাম যে বাংলার বাইরে অন্য কোনো ভাষা শিখাটাই অপরাধ। আমি কিন্তু ঠিক মতো ইংরেজিও বলতে পারি, সেই এটা শেখাটাই অপরাধ ছিল। আবার আমি করতাম একটা কমিউনিস্ট পার্টি, সে আবার আর এক ট্র্যাজেডি ছিল, সেটা কি বুর্জোয়া লেখাপড়া করলে আমি হয়ে যাবো রোমান্টিক পেটি বুর্জোয়া, হ্যাঁ, গোয়িং টু বি বুর্জোয়া ইত্যাদি। অর্থাৎ তখন সার্টিফিকেট ছিঁড়ে ফেলাটা একটা বিপ্লবী কাজ, অর্থাৎ লেখাপড়া বন্ধ করে অশিক্ষিত মূর্খ হওয়াটাকে বিপ্লবী মনে করেছিল। এটা আমাদের জেনারেশন একটা ভোগ করছি, আজকে ফেস করছি। তাহলে এই যে একাধিক ভাষা না থাকার কারণে আমি কখনো আমার ভাষাটাকে তুল্যমূল্যে আনতে পারিনি, বিকাশ হয়নি। সেটা কিন্তু আপনাদের আছে, আপনাদের বহু ভাষার সাথে আপনাদেরকে ফেস করতে হচ্ছে, সংগ্রাম করতে হচ্ছে, বহু ভাষার সাহিত্যগুলো আপনারা পড়তে পারছেন, তাই না? তো আমাদের এখানে এক বাংলার মধ্যে আমরা আটকে গেছি। সেই ক্ষেত্রে আবার এই যে এখন ইংরেজি ব্যাপারটা ওই কারণেই চলে আসছে, কেননা বাংলা খুব পজিটিভ রোল প্লে করতে পারেনি রাষ্ট্রীয়ভাবে। এটা হলো এক ভাষার দিক থেকে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের বাংলা একাডেমি অতীতে পৃথিবীর খুব গুরুত্বপূর্ণ বইগুলো বা অতীতের গুরুত্বপূর্ণ বইগুলো, ধরেন আমি 78, 80 সাল পর্যন্ত বলছি, খুব গুরুত্বপূর্ণ বই অনুবাদ করেছে। তো বাংলা একাডেমি এই যে গবেষণা এবং অনুবাদ আমাদের সাম্প্রতিক সময় নেই। এই 17-18 বছর কোন বাংলা একাডেমির কোনো একটা বই কিনতে পারিনি। ভাবতে পারেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় যে প্রকাশনা থেকে আমি একটা বই কিনতে পারিনি এই 17 বছর। এটা নিজের দেশ সম্পর্কে কোন কষ্ট লাগছে। আমাদের নজরুল একাডেমি কোনো উল্লেখযোগ্য বই তারা প্রকাশই করেনি। না, গবেষণাই নেই তো কি প্রকাশ হবে? সব তো টাকা আয় করে বেড়াচ্ছে, বুঝলেননি? সমাজে যার টাকা আছে সেই বড় মাতব্বর, সেই সবথেকে বড় চেয়ারের মালিক, সেই সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ, সে তাকেই বেশি স্যালুট করতে হবে। ফলে জ্ঞান তো আর জ্ঞান, বরং বাপ মা যখন পড়ার কথা বলেছে তখন বাচ্চা দূরে যে হয়তো মনেই করেছে যে আমার বাবা তো শেখেলে মানুষ, পড়ার কথা বলে। পড়ার কি মূল্য আছে? এটা তো টাকার মূল্য। টাকা থাকলে ক্ষমতা, ক্ষমতা থাকলে টাকা, টাকা ক্ষমতা, ক্ষমতা টাকা, এর মধ্যে নিয়ে গেছে আমাদের। এটা হচ্ছে না। এখন আপনি দ্বিতীয় ফেজে আসেন, উর্দু নিয়ে যে আমরা কাওয়ালি শুনবো, তাতে আমাদের দেখুন বাংলাদেশের মানুষ, এই ইতিহাসটা আপনি ভালোই জানেন সদীপ্তদা, যে সেই মধ্যযুগের যদি বলেন তো বাংলার প্র্যাকটিস তো এখানে হয়েছিল, যে যুগটাকে আমরা মধ্যযুগ বলছি। মধ্যযুগ মানে একেবারে বর্বর যুগ, চরমতম ফ্যানাটিক যুগ। তখনও তো এই বাংলা হয়েছে। আরাকান সাহিত্যের মধ্যে তো আমাদের পর্যাপ্ত বাংলা তখনই রচনা হয়েছে। সেই আলোয়াল বলেন, জ্ঞান সৈয়দ বলেন, সৈয়দ সুলতান বলেন, হাকিম বলেন। তাহলে ইসলামের সাথে বাংলার তো কোনো সংঘাত নেই। এটা আমরা কৃত্রিম ভাবে ইম্পোজ করছি, এর মধ্যে ইম্পোজ করছি। আর 2 নম্বর হচ্ছে ধরেন এজ এ মুসলিম, আমি বাঙালি মুসলিম, আপনি বাঙালি হিন্দু, কিন্তু বাঙালি মুসলিম আমার ঘরের মধ্যে দিয়ে ধরেন আমি একটা কাজ, কালকে তুমি আসবে, কিন্তু আমরা বললাম আসবো ইনশাল্লাহ। আর ইনশাল্লাহ বলার কারণে যদি আপনি আমাকে এখন মৌলবাদী বানাই দেন, তাই তো মুশকিল। এটা আমার সংস্কৃতি, আমার কালচার, এটা তাই না? কালচার। তো এখন এই যে আমাদের ছোট ছোট ঘটনার মধ্যে দিয়ে আপনি ট্যাগ লাগাই দিচ্ছেন, এই ব্যাড প্র্যাকটিসের কারণে জোর করে আমাকে তখন বেশি বেশি করে আরবি শব্দ বলতে হয়েছে। আপনি ওই যে ফ্রান্স ফানোর জগতের লাঞ্ছিত যদি পড়েন, দেখবেন সে বলছে যে তুমি সারাক্ষণ কুরুর ঝুলে রেখেছো, তারপরে তুমি আধুনিক থাকছো, হ্যাঁ, আর আমার হাতে একটা তাবিজ আছে, তার জন্য তুমি আমাকে একেবারে বর্বর মধ্যযুগীয় নিয়ে চলে যাচ্ছ, তো আমি বেশি বেশি করে তাবিজ ঝুলাবো, যা তোমার অপছন্দ হয়। তো ব্যাপারটা তো এই যে আমি খাওয়ার সময় বিসমিল্লাহ বললাম, হ্যাঁ, খারাপ হয়ে গেল। ধরুন আমার পশ্চিমাল আমার বন্ধুরা যারা ছবি আঁকে, প্রত্যেকটা যে পরিমাণ তাদের হিন্দু মাইথোলজিতে তাদের ধর্মীয় যে চরিত্রগুলো আঁকে, এমনকি যে পরিমাণ আমার এই যে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে আমার বন্ধুরা স্বাগত জানায়, সে জন্মাষ্টমী বলেন, সরস্বতী বলেন, বিভিন্ন পুজোর ব্যাপারে যেভাবে করে, আমার কিন্তু একবারও মনে হয়নি যে এই লোকটা আর্টিস্ট, একজন শিল্পী, একজন প্রগতিশীল আধুনিক, এইসব করবে কেন, আমার তো মনে হয়নি। কিন্তু অদ্ভুত ব্যাপার, আমরা যদি নামাজ পড়তে যাবো, রোজা রাখবো, টুপি মাথায় দিলে আমরা কেন মৌলবাদী হয়ে যাচ্ছি? এটা এক দেশদর্শী দৃষ্টি দেখা, ধর্ম থেকে মানুষকে উচ্ছেদ করা। দেখুন আমি কমিউনিস্ট রাজনীতি করে এসেছি, আমার মনে হয়েছে যে কমিউনিস্টরা এই দেশে ব্যর্থ হয়েছে, সে মানুষকে ধর্ম কেড়ে নিতে চেয়েছে। ধর্ম থাকবে না রাষ্ট্রের, কিন্তু আমরা বলেছি কি রাষ্ট্রের থাকবে ধর্ম। দেখেন বাংলাদেশে রাষ্ট্র ধর্ম ইসলাম, কিন্তু ব্যক্তির ধর্ম থাকবে না, এটা হয়। মানে উল্টো করেছি, মানুষের ধর্ম থাকবে, রাষ্ট্রের ধর্ম থাকবে না। আমরা করেছি কি রাষ্ট্রের ধর্ম দিয়ে দিয়েছি, ব্যক্তির ধর্ম থাকবে না। এটা হয়। আমার মা মৃত্যুর দিন পর্যন্ত কান্নাকাটি করেছে আমার জন্য, যে আমি এই ছেলেটার জন্যই হয়তো আল্লাহর কাছে কষ্ট পাবো। এবং এখন আমার খুব আফসোস হয় যে আমি মাকে কষ্ট দিয়েছি, বিরুদ্ধ মাকে আমি কমিউনিস্ট বানাতে গিয়েছিলাম, জানেন। এবং আমার মা বাপ দুইজনই সৎ লোক,
জ্ঞানও তো তারা একটা হারাম টাকা আয় করেনি কখন, কি নামাজ পড়েছে। আর আমরা আজকে তাকে আধুনিক বলছি, যিনি মদ খাবেন, হ্যাঁ, ধর্ম করবেন না, হ্যাঁ, আর সমস্ত আকাম করে বেড়াবে, তারপরে তিনি আধুনিক মানুষ, তারপরে তিনি মহান। এটা হলো না। এখানে উর্দু গান তো শুনবেই, হিন্দি গান শুনবে, কাওয়ালি শুনবে, কিন্তু এটা কখনোই মনে রাখবেন যে এই দেশটা কোনোদিন মৌলবাদী দেশ হবে। কারণ আমরা কিন্তু খুব সেন্টিমেন্টাল। আমাদের যে বাংলার যে ষড় ঋতু, আপনাদেরও 6টা ঋতু, কিন্তু আমরা একটু বেশি সেন্টিমেন্টাল। আমাদের সবকিছু কিন্তু 2 মাস পর পর আমরা চেঞ্জ হয়ে যায়। আষাঢ় মাসে যে রাস্তায় হাঁটু পর্যন্ত পা মাটিতে পুঁতে যাচ্ছে, চৈত্র মাসে কিন্তু সেটা আবার কঠিন পাথর হয়ে যাচ্ছে। হ্যাঁ, বসন্তকাল আসলে কবি হয়ে যাচ্ছে, শীতকাল আসলে বিপ্লবী হয়ে যাচ্ছে, গরমকালে ক্লান্ত আছে। 2 মাস আমরা কিন্তু ভয়াবহ সেন্টিমেন্টাল। দেখুন না, একটুখানি উর্দু ভাষা রাষ্ট্র বলতে গেছেন, আমরা কিন্তু রাষ্ট্র ভেঙে ফেলেছি। 5 জন মারা গেছে, আর আপনাদের 19 জন মারা গেছে ওই শিলচরে। নেহরুর পদত্যাগও দাবি করতে পারেন, কিন্তু আমরা কিন্তু দেশ ভেঙে ফেলে দিচ্ছি, এতটা সেন্টিমেন্টাল। ফলে এখানে কোনো বাড়াবাড়ি করে আরব ধর্ম করছে করো, কিন্তু এটা এই দেশটা সৌদি আরব বানানো, এটা মোটেই আমরা হতে পারবো। আরবির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আরবি তো আরবের ভাষা, ইসলাম ইজ এ থট, এটা আলাদা জিনিস। কিন্তু আরবি আরবের ভাষা, ওই পোশাকও আরবের ভাষা, ওটা নিয়ে আমরা বদার করি না। ওই পোশাকের মধ্যে ইসলাম নেই। ইসলাম একটা জীবন ব্যবস্থা, ইনসাফ কনসেপ্ট। তো এর সাথে আমাদের কারোরই আপত্তি নেই। ফলে এই দেশটা ইনসাফের বাইরে চলে। যখনই আপনি আরবকে আমার পারে চাপাই দেবেন আর বলবেন যে আরবই হচ্ছে ইসলাম, আরবি ভাষাই হচ্ছে ইসলাম, আর ওই লম্বা জুব্বা জামাই হচ্ছে ইসলাম, এটা আমরা কখনো মেনে নেব। ওটা আরবের পোশাক। আবুল আহাব যখন মোহাম্মদকে আক্রমণ করেছে, ওই আরবি ভাষাতেই গালি দিয়েছে, আর ওই জুব্বা পরেই গেছিল। তাহলে ওটা আবুল আহাবের ড্রেস না মোহাম্মদের ড্রেস, আপনি কিভাবে বলছেন? ওটা আরবের ড্রেস, ওর সাথে ইসলাম নেই। আমরা এই জায়গায় খুব কনসাস। খুবই আশ্বস্ত করার মতো আপনার কথাগুলো, খুবই খুবই বাঙালি হিসেবে, বাংলা ভাষী হিসেবে খুবই গর্ব করার মতো আপনার কথাগুলো। অনেক অনেক আপনারা আমাদের